শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে ঢাকা বোর্ড 2015 সালে এসএসসি পরীক্ষা আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে এই ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস। এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। মাঝে মাঝে এই ওয়ার্ডগুলোর কিছু ফর্ম চেঞ্জ হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এখানে 10টি অপশন থাকে না, সেক্ষেত্রে একটি অপশন একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে 10টি অপশন নেই, 8টি অপশন আছে, সুতরাং এক বা একাধিক ওয়ার্ড একাধিকবার ব্যবহার হবে। ইট ইজ ইউজফুল ফর স্টুডেন্টস টু টেক পার্ট ইন সোশ্যাল সার্ভিস। সামাজিক কাজে অংশ নেওয়া, সামাজিক সেবায় অংশ নেওয়া স্টুডেন্টদের জন্য উপকারী। ইউজফুলের পরে টু ব্যবহার করা যায়, ফর ব্যবহার করা যায়। আমরা ফর ব্যবহার করব কারণ এছাড়া ফরের অন্য কোথাও ব্যবহার নেই। টেক পার্ট ইন একটি ফ্রেজ যার অর্থ হলো অংশগ্রহণ করা, সুতরাং বি নম্বরে ইন ব্যবহার করতে হবে। অংশগ্রহণের দ্বারা বাই টেকিং পার্ট, ইতিমধ্যে আমরা জেনেছি টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা, সুতরাং সি নম্বরে হচ্ছে বাই এবং ডি নম্বরে হচ্ছে ইন। ইন কিন্তু আমরা দুইবার ব্যবহার করে ফেললাম। বাই টেকিং পার্ট ইন সোশ্যাল সার্ভিস, সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে দে ক্যান বেনিফিট দেমসেলভস, তারা নিজেদেরকে উপকার করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেশন, তারা জাতিকেও উপকার করতে পারে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য পিরিয়ড অফ প্রিপারেশন ফর ফিউচার লাইফ। স্টুডেন্ট লাইফ হলো ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের সময়। আমরা জানি নাউনের পরে অফ থাকলে সাধারণত সামনে দা ব্যবহার করতে হয়, সুতরাং এফ নম্বরে দা ব্যবহার করব। অফ যেহেতু একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন ব্যবহার করতে হয়, সুতরাং জি নম্বরে প্রিপেয়ারকে আমরা প্রিপারেশন লিখব। ই বাদ হয়ে যাবে, এখানে এ হবে, তারপর টি আই ও এন যুক্ত হবে। ইফ দ্য স্টুডেন্টস ডু সাম সোশ্যাল ওয়ার্ক, স্টুডেন্টরা যদি কিছু সামাজিক কাজ করে, দে উইল বি বেটার প্রিপেয়ার্ড, তারা ভালোভাবে প্রস্তুত হবে ফর গিভিং সার্ভিস, সার্ভিস দেওয়ার জন্য, টু দ্য নেশন, জাতিকে, অন কমপ্লিশন অফ দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা গ্রহণ শেষ করার পর। এখানে আমরা টু ব্যবহার করব, কাকে দেওয়া হচ্ছে সেই অর্থে টু ব্যবহার করতে হয়, সুতরাং আই নম্বরে টু ব্যবহার হবে। অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ নো ফ্যামিলি বার্ডেন, যেহেতু স্টুডেন্টদের কোনো পারিবারিক বোঝা নেই, অর্থাৎ পরিবারের তেমন কোনো দায়িত্ব নেই। অ্যান্ড অ্যাজ দে গেট এনাফ টাইম ডিউরিং দ্য লার্জ ভ্যাকেশন, এবং বড় ছুটিগুলোতে যেহেতু তারা প্রচুর সময় পায়, দে ক্যান ডু এ গ্রেট ডিল অফ ওয়ার্ক ফর দ্য পিপুল, তারা মানুষের জন্য প্রচুর কাজ করতে পারে। যে নম্বরে এ ব্যবহার করতে হবে। কোশ্চেন 1 এখানেই শেষ হলো। কোশ্চেন 2 এখন আমরা সলভ করব। কোশ্চেন 1 এবং 2-র মধ্যে পার্থক্য হলো কোশ্চেন 1-এর জন্য অপশন রয়েছে, কোশ্চেন 2-র জন্য অপশন নেই, এতটুকুই পার্থক্য। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট অপশন নেই, তাই যুক্তিসঙ্গত যে কোনো উত্তরই গ্রহণযোগ্য। সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট, বিজ্ঞানীরা সম্প্রতি রিপোর্ট করেছে যে, বর্ণনা করেছে যে, দ্য সারফেস আইস ক্যাপস, পৃথিবীর উপরিভাগে বরফের যে পাহাড় রয়েছে আর মেল্টিং, গলে যাচ্ছে। কোনো কাজ চলমান, কোনো কাজ চলছে, সেই অর্থে কন্টিনিউয়াস ব্যবহার করতে হয়, আর কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী একটি বিভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দিস ইজ ডিউ টু, এটার কারণ হলো এ রাইজ ইন, রাইজের পরে ইন ব্যবহার করতে হয়। অ্যাটমসফেরিক টেম্পারেচার, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। নোন এস, যেটা পরিচিত দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট নামে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের মতে কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন অ্যাটমসফিয়ার। রেসপন্সিবলের পরে আমরা সব সময় ফর ব্যবহার করব, আর এখানে বায়ুমণ্ডল বোঝানোর জন্য আমরা অ্যাটমসফিয়ার শব্দটি ব্যবহার করব। দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ হাই অ্যাজ, যেহেতু কোল অ্যান্ড অয়েল, কয়লা এবং তেল আর বার্ন্ট, পোড়ানো হয়। কয়লা এবং তেল পোড়ানো হয়। প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সের নিয়ম হলো একটি ভি ভার্ব দিতে হবে
এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। কখন প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়? যখন যে কাজ করেছে জানা নেই অথবা কাজকে প্রাধান্য দেওয়া হয়। যেমন এখানে কয়লা এবং তেল পোড়ানো হচ্ছে, কে পোড়াচ্ছে সেটা কিন্তু বলেনি। কে পোড়াচ্ছে সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো কয়লা এবং তেল পোড়ানো হচ্ছে, তাই প্যাসিভ হয়েছে। দ্য গ্যাস ইজ অ্যাকুমুলেটিং, গ্যাস জড়ো হচ্ছে, জমাট বাঁধছে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, অ্যান্ড হেল্পিং টেম্পারেচার টু রাইজ, টেম্পারেচারকে সাহায্য করছে বৃদ্ধি পেতে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য পোলার আইস ইন দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ রয়েছে, ইজ মেল্টিং, সেগুলো গলে যাচ্ছে। চলমান কাজ বোঝানোর জন্য কি ব্যবহার করব আমরা? একটি বি ভার্ব ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব, যেটা আমরা ইতিমধ্যে এখানেও করেছিলাম। বি ভার্ব ছিল এখানে, আমরা শুধু এখানে ভার্ব দিয়ে আইএনজি যুক্ত করেছিলাম। আমরা এখন কোশ্চেন 3 সমাধান করব। 5টি সেন্টেন্স লিখতে হবে। 3টি কলাম রয়েছে এখানে। প্রথম কলামে 4টি অপশন রয়েছে: এডুকেশন, ইট, নোবডি এবং দ্য পারপাস অফ এডুকেশন। যেহেতু 4টি অপশন রয়েছে, এটা কিন্তু একটা, 4টি অপশন রয়েছে, তাই একটি অপশনকে অবশ্যই 2বার ব্যবহার করতে হবে। এবং মাঝখানের কলামে দেখা যাচ্ছে 3টি অপশন রয়েছে, সুতরাং এক বা একাধিক অপশন একাধিকবার ব্যবহার করতেই হবে। এবং এই পাশে অর্থাৎ কলাম 3তে সবসময় 5টি অপশন থাকে, যেমন 1টি রয়েছে, 2টি রয়েছে, 3টি রয়েছে, 4টি এবং 5টি। এখানে সবসময় 5টি থাকবে। চলো আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস। শিক্ষা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের মন ডেভেলপ হয়, উন্নত হয়। ইট ইজ, ইজকে আমরা 2বার ব্যবহার করলাম। দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ, যথাযথভাবে বেড়ে ওঠার জন্য এটা একটা প্রশিক্ষণ। আমরা ইট দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করব। ইট ইনোভলস, এটা মহৎ করে থাকে। আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অ্যান্ড রিফাইন্স, পরিশোধিত করে থাকে। আওয়ার সেন্সিবিলিটি, আমাদের বোধগম্যতাকে। নোবডি ক্যান প্রসপার, কেউ উন্নতি করতে পারে না। ইন লাইফ উইদাউট এডুকেশন, জীবনে শিক্ষা ছাড়া, অর্থাৎ শিক্ষা ছাড়া জীবনে কেউ উন্নতি করতে পারে না। দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হল, ইজ দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস, যে মিথ্যা ধারণা আছে সেই ধারণা থেকে মুক্তি দেওয়াই হলো শিক্ষার উদ্দেশ্য। তাহলে 5টি সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখন আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করব। রাইট ফর্মস অফ ভার্ব, এখান থেকে ভার্বগুলো নিতে হবে, তারপর তাদের যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ কখনো আইএনজি যুক্ত হবে, কখনো অ্যাজ বা ইয়েস যুক্ত হবে, নেগেটিভ করার প্রয়োজন হতে পারে, সাহায্যকারী ভার্ব লাগতে পারে। যখন যেটা প্রয়োজন সেটা সেন্টেন্সের উপর নির্ভর করে পরিবর্তন করতে হবে। টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন অল স্ফেয়ার্স অফ লাইফ, বর্তমানে নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়ান্স, একদা, দে ওয়ার ডোমিনেটেড বাই মেন, এখানে ডোমিনেট আছে, ডি যুক্ত করতে হবে। তাদেরকে ডোমিনেট করা হতো পুরুষ কর্তৃক, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। দে আর নো লঙ্গার কনফাইন্ড, তারা আর বন্দি নয়, এটাও কিন্তু প্যাসিভের স্ট্রাকচারে হবে, কারণ এখানে বি ভার্ব রয়েছে, এখানে কনফাইন্ড আছে, কনফাইন্ড লিখতে হবে। তারা আর বন্দি নয় উইথিন দ্য 4 ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস, তাদের বাবা মার ঘরে অথবা স্বামীর ঘরে আর বন্দি নয়। দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন, তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে, এটা যা আছে তাই থাকবে, পাস্ট পার্টিসিপল। কাম, কেম, কাম, তার মানে এটাই ব্যবহার করব। অ্যান্ড আর ওয়ার্কিং, এবং কাজ করছে। চলমান কাজ বোঝানোর জন্য বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। আর প্যাসিভ বোঝানোর জন্য বি ভার্ব, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা এ এবং বিতে ব্যবহার করেছি প্যাসিভ বোঝানোর জন্য, অর্থাৎ কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর ডি নম্বরে চলমান কাজ বোঝানোর জন্য আমরা আইএনজি যোগ করেছি। তারা কাজ করছে হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, পুরুষের সাথে
তাল মিলিয়ে হাতে হাত রেখে। বাই টেকিং হায়ার এডুকেশন, বাই হলো প্রিপোজিশন, সুতরাং এটার সাথে আইএনজি যোগ করব। প্রিপোজিশনের পর ভার্ব ব্যবহার হলে সেটাকে আইএনজি যুক্ত করা হয়। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাটসেট্রা। তারা ডক্টর হচ্ছে, পাইলট হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, টিচার হচ্ছে এবং অফিসের কর্মকর্তা হচ্ছে। দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওর্থ, তারা সক্ষম হচ্ছে তাদের যোগ্যতা প্রমাণ করতে। হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, বির পাস্ট পার্টিসিপল হলো বিন। দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি, তারা অবদান রাখে অর্থনীতিতে, অফ দ্য কান্ট্রি, দেশের, অর্থাৎ তারা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান দ্যাট, এখন পুরুষদের উপলব্ধিতে এসেছে যে ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের প্রকৃত উন্নয়ন, ইজ নেভার পসিবল, কখনোই সম্ভব নয়, কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, অর্ধেক জনসংখ্যাকে বাড়িতে অলস রেখে। এখানে কিপ তার সাথে আইএনজি যুক্ত হবে, আর এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব অর্থকে যুক্তিসঙ্গত রাখার জন্য, যেটা ইতিমধ্যে হয়েছে, ফলাফল বিদ্যমান, পুরুষদের মনে ইতিমধ্যে উপলব্ধি হয়েছে যে কখনই উন্নয়ন সম্ভব নয় অর্ধেক জনসংখ্যাকে বাড়িতে রেখে। আর এখানে কেন আমরা আইএনজি যোগ করলাম? খুবই সিম্পল, একটি ক্লোজে একটি ভার্ব থাকে যেটা ইতিমধ্যে এখানে ছিল, দ্বিতীয়বার যখন একই ক্লোজে ভার্ব আসে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি যোগ করতে হয়, মাঝে মাঝে টু প্লাস ভার্বও ব্যবহার করা হয়। সো ইট নিডস, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এটার সাথে অ্যাস যোগ করব। এটা বলার প্রয়োজন নেই, নো টেলিং দ্যাট উইমেন আর প্লেয়িং, নারীরা পালন করছে এ গ্রেট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে। ন্যারেশন পরিবর্তন করতে হবে, ন্যারেশনটা আমরা এখানেই চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গুড মর্নিং স্টুডেন্টস সেড দ্য টিচার, টিচার স্টুডেন্টদেরকে বলল গুড মর্নিং। গুড মর্নিং থাকলে আমরা উইশ ব্যবহার করি, কাদেরকে উইশ করেছে? স্টুডেন্টদেরকে। দ্য টিচার উইশ দ্য স্টুডেন্টস, তারপর গুড মর্নিং এটা ব্যবহার করব, গুড আফটারনুন, গুড ইভিনিং, হ্যাপি বার্থডে, এই ধরনের যা থাকবে আমরা সাবজেক্ট উইশ যাকে বলেছে তাকে এবং যেটা বলেছিল সেটা বসিয়ে দিব। তারপর সে প্রশ্ন করেছে হাউ আর ইউ, প্রশ্ন করলে আক্স ব্যবহার করব, অ্যান্ড আক্স দেম, তাদেরকে প্রশ্ন করা হলো হাউ দে ওয়্যার। এটা যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন, আমরা দ্যাটের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করেছি। এবং মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জ হয়ে গেলে আর কোনো প্রশ্ন থাকে না, এক্সক্লেমেটরি সেন্টেন্সও থাকে না, সুতরাং এই ভার্বটি ভিতরে চলে যাবে, যেটা এখানে হয়েছে, আর ভিতরে গিয়ে পাস্ট টেন্স হয়ে ওয়্যার হয়ে গেছে। আর ইউ দ্বারা এখানে স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে, সুতরাং ইউর পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। উই আর ফাইন স্যার, স্যার থাকলে রেসপেক্টফুলি বলতে হয়, আর প্রশ্নে উত্তরে রিপ্লাই বলতে হয়। দুটো একসাথে করলে কি হলো? দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে ওয়্যার ফাইন। উই আর ফাইন, টেন্সের পরিবর্তন হয়েছে। তারাও কিন্তু তাকে প্রশ্ন করেছে হোয়াট অ্যাবাউট ইউ। সেম কোশ্চেন যখন করা হয় তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন। প্রশ্ন করলে আক্স ব্যবহার করব, ইতিমধ্যে আমি বলেছি। অ্যান্ড আক্স দ্য টিচার, টিচারকে প্রশ্ন করলো হাউ হি ওয়াজ, সে কেমন ছিল। এখানে কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ লেখা, আর সেম কোশ্চেন হাউ আর ইউ, তাহলে বুঝতে হবে তারাও বলেছে হাউ আর ইউ, তাই এই উত্তরটা হাউ হি ওয়াজ হয়েছে। প্রশ্ন উত্তরের কি হয়? রিপ্লাই হয়। দ্য টিচার রিপ্লাইড দ্যাট, টিচার উত্তর দিল হি ওয়াজ ফাইন টু, অর্থাৎ আই এম ফাইন টু। তারপর তাদেরকে কি বলল? বসতে বলল। অ্যান্ড টোল্ড দ্যাম অথবা রিকোয়েস্টেড দ্যাম টু সিট ডাউন। তারপর সে প্রশ্ন করেছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, অথবা ভার্বাল কোশ্চেন বলে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই রকম হলে আমরা কিন্তু কানেক্টর ইফ ব্যবহার করব। দেন হি আস্কস দেম ইফ দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার লেসন। এই হ্যাভ ভিতরে চলে গিয়েছে এবং টেন্সের পরিবর্তন হয়েছে, যার ফলে এটা হ্যাড হয়ে গিয়েছে।
স্টুডেন্টটা কি বলছে, সরি স্যার উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। তাহলে এখানে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করতে হবে। দে রেসপেক্টফুলি মেড দেয়ার অ্যাপোলজি সেইং দ্যাট দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার লেসন। উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার লেসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, ট্রান্সফরমেশন। টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। পজিটিভ করতে হবে, যেহেতু এখানে ওয়ান অফ দ্য রয়েছে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে অ্যান্সারটি কি হচ্ছে, ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন। মোস্ট ওয়ান্ডারফুলের পজিটিভ হলো ওয়ান্ডারফুল। অ্যাজ এবং অ্যাজ অথবা সো এবং অ্যাজ এটা একটা কমন এক্সপ্রেশন যেটা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটা একদিনে আবিষ্কার হয়নি। প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। বাইযুক্ত অংশটা নেই, অর্থাৎ কে আবিষ্কার করেছে সেটা বোঝানোর জন্য বাইযুক্ত অংশ প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমরা টেলিভিশন কার দ্বারা আবিষ্কার হতে পারে, সায়েন্টিস্ট দ্বারা আবিষ্কার হতে পারে। তাহলে কি বলতে পারি, সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। যেহেতু ওয়াজটা চলে যাবে, প্যাসিভ করার জন্য বি ভার্ব আনতে হয়। আমি অ্যাক্টিভ যখন করব বি ভার্বটি চলে যাচ্ছে, নট তো একা বসবে না, সুতরাং পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ডিড ব্যবহার করব। সি নম্বর সেন্টেন্স, সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। কমপ্লেক্স করতে হবে। আমরা এই অংশটা দিয়ে যদি করি খুব সহজেই করতে পারবো। এই টুর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করব, ক্যান অথবা কুড ব্যবহার করব। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা কুড ব্যবহার করব। তাহলে উত্তরটা কি হচ্ছে, সায়েন্টিস্ট স্পেন্ট মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্কড হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। নাওডেজ অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট। এটাকে নেগেটিভ করতে হবে। ট্রান্সফরমেশনের বড় নিয়ম হলো অর্থ ঠিক থাকবে, সেন্টেন্সের ধরনও চেঞ্জ হবে। সেন্টেন্সটা নেগেটিভ করব কিন্তু অর্থ ঠিকই থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, নাওডেজ দেয়ার ইজ হার্ডলি এনি ফ্যামিলি দ্যাট ডাজ নট হ্যাভ এ টেলিভিশন সেট। পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার নিয়ম হলো হাবোধক সেন্টেন্সকে নাবোধক করতে হয়, নাবোধক সেন্টেন্সকে হাবোধক করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতেই সাহায্যকারী ভার্ব আসে, কিন্তু এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং এখানে আমরা ডু ব্যবহার করব যেহেতু প্রেজেন্ট টেন্স আছে। ডোন্ট পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। এফ নম্বর সেন্টেন্স, দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। কমপ্লেক্স করতে হবে, তার মানে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব ব্যবহার করতে হবে। আমরা এই ফ্রেজটা যদি বাদ দিয়ে পড়ি তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক থাকে। দ্য প্রোগ্রামস আর ভেরি ইন্টারেস্টিং, যেহেতু একাধিক ক্লোজ লাগবে অর্থাৎ একাধিক সাবজেক্ট ভার্ব লাগবে, আমরা এই ফ্রেজটাকে একটা ক্লোজে রূপান্তর করব। আর এটা করা খুবই সহজ। কি বলবো আমরা, হুইচ আর টেলিকাস্ট, অর্থাৎ হুইচ এবং আর যোগ করব, তাহলেই ক্লোজ হয়ে যাবে, যেটা সাধারণত অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়। টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। প্যাসিভ করতে হবে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করতে হবে। সাবজেক্ট টেলিভিশন, ভার্ব হলো শুড টেলিকাস্ট, অবজেক্ট হলো এডুকেটিভ প্রোগ্রামস। এই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে উত্তরটি কি হচ্ছে, এডুকেটিভ প্রোগ্রামস শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন না বলে আমরা অন টেলিভিশন বলবো, কারণ সাধারণত টেলিভিশনের সাথে অন শব্দটি ব্যবহার হয়। ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। সিম্পল করতে হবে, কমপ্লেক্স আছে, আমরা এই অংশটাকে বলবো বাই ওয়াচিং টেলিভিশন। তাহলেই কিন্তু এটা ক্লোজ ফ্রেজ রূপান্তর হয়ে গেল, অর্থাৎ সেন্টেন্সটি এক ক্লোজ বিশিষ্ট হলো। আর এক ক্লোজ বিশিষ্ট সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। ক্লোজ মানে হলো একটি সাবজেক্ট একটি ভার্ব, অর্থাৎ ইউ ক্যান লার্ন সাবজেক্ট ভার্ব আছে, সুতরাং এটাই মূলত ক্লোজ। আর এটা যেহেতু আমি বলছি বাই ওয়াচিং টেলিভিশন, এখানে কিন্তু সাবজেক্ট নেই, সুতরাং এটাকে ক্লোজ বলা যাবে না। এভাবে আমরা ইফ যুক্ত সেন্টেন্সে ইউ যদি সাবজেক্ট হয় এই নিয়মে আমরা সিম্পল করে ফেলতে পারি। পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন।
কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। তার মানে একাধিক সাবজেক্ট একাধিক ভার্বের প্রয়োজন রয়েছে। আমরা এই অংশটা আগে নিয়ে আসবো। পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড দাস স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। অর্থকে ঠিক রেখে কৌশলে কম্পাউন্ড করতে হবে, কমপ্লেক্স করতে হবে, সিম্পল করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে। যাই করব কৌশলে সাহায্য নিতে হবে। যে সেন্টেন্সটা করব সেই সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে। ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন, সুপারলেটিভ করতে হবে। ভেরি ফিউ আছে, প্রথমে আমরা সাবজেক্ট চেঞ্জ করব। আর ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য ব্যবহার করব, কারণ এইখানে যে আমরা একটা ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে যখন পজিটিভ করেছিলাম, কি দিয়ে শুরু করেছিলাম? ভেরি ফিউ। সুতরাং ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে সুপারলেটিভ যদি করতে চাই তাহলে ওয়ান অফ দ্য ব্যবহার করতে হবে। সাবজেক্ট চেঞ্জের বিষয়ও আছে, তাহলে অ্যান্সারটি কি হচ্ছে? টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। সুপারলেটিভ হলো মোস্ট ইউজফুল। ট্রান্সফরমেশন এখানে শেষ হয়ে গেল। কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া আছে, যুক্তিসঙ্গতভাবে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে এবং কমন কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার রয়েছে, যদি সেই স্ট্রাকচারে পড়ে সেগুলো অনুযায়ী লিখতে হবে। মেনি পিপল কাট ট্রিজ, অনেক মানুষ গাছ কাটে কারণ তারা গাছের গুরুত্ব বুঝে না, অ্যাজ দে ডু নট নো দেয়ার ইম্পর্টেন্স। ট্রিজ কজ রেইনফল, গাছের কারণে বৃষ্টি হয়। হুইচ ইজ নিডেড ফর আওয়ার কাল্টিভেশন, যেটা আমাদের কৃষিকাজের জন্য প্রয়োজন। ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা যদি নির্বিচারে গাছ কেটে ফেলি। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং অন্য অংশ ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। ফিউচার টেন্স ব্যবহার করার জন্য আমরা উইল ব্যবহার করব। ওয়ান ডে আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট, একদিন আমাদের দেশ মরুভূমিতে রূপান্তর হবে। ট্রিজ সাপ্লাই অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে। হুইচ উই টেক ইন, যেটা আমরা গ্রহণ করে থাকি। সিন্স ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, যেহেতু গাছ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। কোশ্চেন 8, প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করতে হবে। সামনে যুক্ত হলে প্রিফিক্স বলা হয়, পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়। ক্ষেত্রবিশেষে প্রিফিক্স সাফিক্স দুটাই যুক্ত হতে পারে, সেটা নির্ভর করবে সেন্টেন্সের উপর। দ্য বুকস অফ ফেমাস রাইট তো হবে না, রাইটার। যিনি রাইট করেন তিনি হলেন রাইটার, যিনি রিড করেন অর্থাৎ পড়েন তিনি হলেন রিডার, যিনি সুইম করেন তিনি হলেন সুইমার, যিনি রান করেন অর্থাৎ যিনি দৌড়ান তিনি হলেন রানার। খুব সিম্পল বিষয়। এখানে আর যোগ করব এবং প্লুরাল করার জন্য একটা এস যোগ করব। বিখ্যাত লেখকদের বই আর পুট অন সেল, বিক্রয়ের জন্য রাখা হয় ইন দ্য বুক ফেয়ার, বইমেলাতে। মোস্ট অফ দ্য ভিজিটর, যিনি ভিজিট করেন তিনি হলেন ভিজিটর, এটাকেও আমরা প্লুরাল করার জন্য এস যুক্ত করলাম। অধিকাংশ ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশার্স, যারা বই পাবলিশ করে তারা হলো পাবলিশার। ই আর সাথে এস দিব প্লুরাল করার জন্য। অলমোস্ট নো ভিজিটর রিটার্নস, প্রায় কোনো ভিজিটরই ফিরে আসে না ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে, উইদাউট মেকিং এনি পারচেস, কোনো কেনাকাটা না করে। বাই মানে কেনা, আমরা বলবো ক্রেতা, সুতরাং হবে বায়ার্স। ই আর যুক্ত করলাম, প্লুরাল করার জন্য এস দিলাম। দ্য বায়ার্স লাইক টু বাই অ্যাট এ ফেয়ার প্রাইস, যারা ক্রেতা তারা স্বল্প মূল্যে কিনতে চান। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, আমাদের বইমেলায় সবসময় লোকারণ্য থাকে। ক্রাউড আছে, এটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিব ইডি যোগ করে। অ্যাজ ভেরিয়াস বুকস, বিভিন্ন ধরনের বই। ভেরি আছে, এটাকে ভেরিয়াস লিখতে হবে, IOUS। আর ডিসপ্লেড, প্রদর্শন করা। এখানে কিন্তু প্রিফিক্স সাফিক্স দুটাই ব্যবহার হচ্ছে। প্রিফিক্স যোগ করলাম, এখন আমরা ইডি যোগ করব, সেটা হলো সাফিক্স। বিভিন্ন বই ডিসপ্লে করা হয় মেলাতে। দ্য বায়ার্স গেট এ স্কোপ, বায়ার্সরা সুযোগ পায় টু চুজ বুকস, বই পছন্দ করার। দে বাই দেয়ার চোজেন বুকস, পাস্ট পার্টিসিপল করতে হবে, সেটা করার জন্য একটা ও বাদ দিব এবং শেষে
একটি অ্যান যোগ করব। তারা তাদের পছন্দের বই কিনে আফটার এ লং সার্চ, অনেক খোঁজার পর। দ্য ফেসিলিটি ইজ আনঅ্যাভেলেবল, এই ফেসিলিটি অন্য কোথাও নেই। ইন এনি প্লেস আদার দেন এ বুক ফেয়ার, বইমেলা ছাড়া অন্য কোথাও নেই। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকামিং, এখানে আইএনজি যোগ করব এবং সামনে WEL যোগ করব, ওয়েলকামিং টু দ্য স্টুডেন্টস। বইমেলা সবসময় স্টুডেন্টদেরকে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়। কোয়েশ্চেন 9, ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন ওভার গ্রামার। কমপ্লেক্স সেন্টেন্স, এই অংশটা বাদ দিয়ে আমরা আবার পড়ব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন ওভার গ্রামার। এই যে অংশটা আমি সিলেক্ট করলাম এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। এটার কারণে ট্যাগের উপর প্রভাব পড়বে না, এটা ছাড়া বাকি যে অংশ আছে। সুতরাং অ্যান্সারটি হচ্ছে ডু দে, কারণ আমরা জানি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ উত্তর হয় আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ উত্তর হয়। আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হয় না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ একাধিক স্টুডেন্ট বোঝানো হয়েছে, তাই দে ব্যবহার করব আমরা। দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, সাহায্যকারী ভার্ব নেই, ডোন্ট দে। টিচার্স শুড মোটিভেট দ্যাম, শুডেন্ট দে। দে কান্ট হেল্প লার্নিং গ্রামার, উত্তর কি হবে? ক্যান দে। মোরওভার প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল টু, ইজেন্ট ইট। কোশ্চেন 10, সুইটেবল কানেক্টর ব্যবহার করতে হবে, কনজাংশন ব্যবহার করতে হবে। দ্য ফুডস দ্যাট উই ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 কাইন্ডস। আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে 6 ভাগে বিভক্ত করা যেতে পারে। অ্যাকর্ডিং টু, অনুযায়ী, হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন, কী উপাদান তারা বহন করছে, অ্যান্ড হোয়াট বেনিফিটস দে ডু টু আস, এবং তারা কি উপকার আমাদেরকে করছে। অর্থাৎ খাদ্যের উপাদান এবং খাদ্যের কাজ, এটার উপর ভিত্তি করে খাবারকে 6 ভাগে বিভক্ত করা যেতে পারে। ফিশ, মিট, পিস অ্যান্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন অ্যান্ড বিল্ডস আওয়ার বডি অ্যান্ড হেল্পস আস গ্রো। ফিশ, মিট, পিস এবং মিল্ক, এই জিনিসগুলো আমাদেরকে প্রোটিন দেয় এবং আমাদের শরীরকে গঠন করে এবং সাহায্য করে বেড়ে উঠতে। ইফ উই ডু নট টেক অল দিস, এই সবগুলো যদি আমরা গ্রহণ না করি, উই ক্যান নট গ্রো ওয়েল, আমরা ভালোভাবে বেড়ে উঠতে পারবো না। ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্টস, ভিটামিন এবং মিনারেল সল্টস প্রোটেক্ট আস ফ্রম ডিজিজেস অ্যান্ড কিপ আস ফিট ফর ওয়ার্ক, রোগ থেকে মুক্তি দেয়, কাজের জন্য ফিট রাখে। আমরা উত্তরগুলো আরেকবার দেখে নিই। প্রথম উত্তর অ্যাকর্ডিং টু, তারপর হোয়াট, সি নম্বর উইচ বা দ্যাট, যে কোনো একটি লিখতে হবে, ইফ, সর্বশেষ অ্যান্ড। কোশ্চেন 11, পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যারা ন্যারেশনে দক্ষ হয়ে থাকে সাধারণত তারা এটা খুব সহজেই পারে। সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, আমরা জানি। দ্য ম্যান সেইড টু মি। কোটেশন মার্ক শুরু করার আগে একটি কমা দিতে হয়, তারপর আমরা কোটেশন মার্ক ব্যবহার করব। আর আমরা জানি কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল লেটার হয়। হোয়ার আর ইউ গোয়িং, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং ওই লোকটির কথা শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য কোটেশন মার্কটি শেষ করতে হবে। আমি তখন উত্তর দিচ্ছি, আমার উত্তরটাও কিন্তু কোটেশন মার্কের ভিতর যাবে। আমি অর্থে আই সবসময় বড় হাতের হয় এবং কোটেশন মার্কের ভিতরে প্রথম লেটারটা বড় হাতের হয়, দুইভাবেই এটা ক্যাপিটাল লেটার হবে। আই এম গোয়িং টু স্কুল, সেইড আই। কোটেশন মার্কের কথা যে বলেছে সে যদি পিছনে থাকে ফুল স্টপ দিব না, কমা দিব। আমার কথাটি শেষ, কোটেশন মার্ক দিয়ে দিলাম, সেট আই, আই বড় হাতের হয়, ইতিমধ্যে আমি বলেছি, ফুল স্টপ দিব। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, সেটা ওই লোকের কথা, যদিও ওই লোকটার কথা সেটা উল্লেখ নেই, কিন্তু আমরা বুঝতে পারছি ওই লোকের কথা। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন, ওই লোকের কথা শেষ। নো আই রিপ্লাইড, তাহলে এটা কিন্তু কোটেশন মার্কের ভিতরে যাবে। কোটেশন মার্ক, ক্যাপিটাল লেটার এবং নোর পরে একটি কমা দিব, যেহেতু
এই নো কথাটা আমার এবং সেই জিনিসটা পরে উল্লেখ রয়েছে। আই ক্যাপিটাল লেটার হবে, আই রিপ্লাইড, ফুল স্টপ দিব। কোটেশন মার্কের কথা যে বলেছে সে যদি পিছনে থাকে তাহলে কিন্তু ফুল স্টপ হবে না। হোয়াই ডিডেন্ট ইউ গো, কেন তুমি যাওনি, ওই লোক প্রশ্ন করেছে। তাহলে কোটেশন মার্ক, ক্যাপিটাল লেটার, কোশ্চেন মার্ক, যেহেতু প্রশ্ন করেছে ওই লোকের কথা শেষ, আমার কথা শুরু। আই ওয়াজ ভেরি বিজি, আগে কমাটা দিয়ে নেই, তারপর কোটেশন মার্কটি বসিয়ে দিলাম। ক্যাপিটাল লেটার হবে, এখানে কেন কমা দিয়েছি, কারণ এই সেন্টেন্সটা আমার কথা আর এই জিনিসটা পিছনে উল্লেখ আছে, এই জন্য এখানে ফুল স্টপ হয়নি, ফুল স্টপটা আমরা এই জায়গায় দিলাম। উত্তর হয়ে গেল। গ্রামার অংশ এখানেই শেষ। আমরা এখন দেখব ঢাকা বোর্ড 2015 সালে রাইটিং পার্টে কী কী অংশ ছিল। 12 নম্বর প্রশ্ন, যথারীতি একটি সিভি থাকে, এখানে সিভির পদ ছিল কম্পিউটার অপারেটর। সিভি যখন লিখবে ভালোভাবে খেয়াল করবে তোমার কি নাম রয়েছে, তোমার কি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, ভালোভাবে পড়ে তারপর সিভি লিখতে হবে। সিভির সামনে একটি অ্যাপ্লিকেশনও লিখতে হবে, যেটাকে কভার লেটার বলা হয়। 1 পৃষ্ঠা লিখবে, সিভি 1 পৃষ্ঠা লিখবে, সর্বমোট 2টি পৃষ্ঠা তুমি ব্যবহার করবে। তারপর একটি অ্যাপ্লিকেশন, একই কথা, নামটা পড়ে নিবে, স্কুলের নামটাও দেখে নিবে। তারপর টপিকটা কি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। স্টাডি ট্যুরে যাওয়ার জন্য পারমিশন চেয়ে প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি ছিল টি স্টল। কম্পোজিশন ছিল ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা বোর্ড 2015 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং তার সমাধান। তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নের স্ট্রাকচারে 2015 সালেই সর্বপ্রথম এই পরীক্ষা হয়েছিল। তারপর থেকে এই পরীক্ষা চলমান আছে, যেটা বলবৎ থাকবে 2025 সাল পর্যন্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটি ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়া মাত্র তোমার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।